বাংলাদেশে নির্বাচন আসন্ন। রাস্তাঘাটে পোস্টার, টিভির পর্দায় টক শো আর সোশ্যাল মিডিয়ায় অন্তহীন তর্ক। কিন্তু আজকের একটা প্রশ্ন একটু আলাদা। আমরা কি শুধু নির্বাচনের বাংলাদেশকে দেখছি, নাকি সত্যি সত্যি বাংলাদেশের নির্বাচনকেও দেখতে পারছি? স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি এই সব নির্বাচনের মধ্যে মাত্র হাতে গোনা 4 থেকে 5টি নির্বাচনই তুলনামূলকভাবে বেশি অবাধ ও সুষ্ঠু হয়েছে। বাকিগুলো সহিংসতা, ভোট বয়কট আর ভোট কারচুপির মতো গুরুতর অভিযোগে প্রশ্নবিদ্ধ। 2024 সালের আন্দোলনে যে মানুষগুলো রক্ত দিলেন, কারাগারে গেলেন, গুম খুনের শিকার হলেন, তারা চেয়েছিলেন একটা মানুষের নির্বাচন। এখন সেই দেশের সামনেই 13তম জাতীয় সংসদ নির্বাচন, আর সাথে জুলাই সনদের 4 প্রশ্নের গণভোটও। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষ রায়। আমরা আজকের আলোচনায় নির্বাচনের বাংলাদেশের নির্বাচন নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন আজকের বিশ্লেষণ শুরু করা যাক। পরমাশিস, আজকের এই শিরোনাম শুনে তোমার কেমন লাগছে? আমার কেমন লাগছে সেটা বলার আগে বলি, আমাদের ভালো লাগছে বলেই তো আজকের এই আলোচনা বিষয়টা। তার কারণ বাংলাদেশের 2024-এর 5ই আগস্টের পর 2026-এর ফেব্রুয়ারিতে যে ভোট হওয়ার কথা, সেই ভোটটার দিকে শুধু আমরা তাকিয়ে নেই, গোটা বিশ্ব তাকিয়ে আছে। 15 বছর ধরে ভোট হয়েছে 3টে টার্মে, তার আগেও ভোট হয়েছে, কিন্তু সে দেশের রাষ্ট্রপ্রধান, তাদের কথা অনুযায়ী তারা নির্বাচিত সরকার, কিন্তু সে নির্বাচিত সরকারের প্রধান নিজের জীবন রক্ষার কাজে, জীবন রক্ষার্থে দেশ থেকে পালিয়ে ভারতের মাটিতে অবস্থান করছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে কেন এই পরিস্থিতি হয়েছে সেটা তারা ভালো জানেন। আর বাংলাদেশের মানুষ তো একটা গণবিক্ষোভে সামিল হয়েছিল। কেন? গণতন্ত্র রক্ষা পাচ্ছিল না। সেই গণতন্ত্র রক্ষার যে নতুন করে উৎসব, গণতান্ত্রিক উৎসব সামনের ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সে দেশের জাতীয় নির্বাচন কমিশন সেই ভোট কার্যকারী করবে। মানুষ হয়তো অবাধ শান্তিপূর্ণ ভোটে অংশ নিতে পারবে। বাংলাদেশের মানুষ সেটা আশা করে, আমরাও চাই সেটা হোক। গণতন্ত্রের বাংলাদেশ গণতন্ত্রের উৎসবের মধ্য দিয়ে ফিরে আসুক। তো দেখ, এটা তো ভালো লাগার বিষয়। শুধু আমার কেন, যারা বাংলাদেশের মানুষের জীবন রক্ষার পক্ষে কথা বলবেন, গণতন্ত্রের পক্ষে কথা বলবেন, তাদের সকলে, গোটা বিশ্বের মানুষের হয়তো ভালো লাগতে পারে। গণতন্ত্রের উৎসবে বাংলাদেশের সাধারণ মানুষ যাতে অংশ নেয়, সেই শুভকামনা করে। দেখো পরমাশিস, আমরা আজকের আলোচনায় বেশ কয়েকটি ভাগে স্প্লিট করেছি। তার মধ্যে অবশ্যই আমরা বলবো, প্রথম যে ভাগটি আমরা সামনে আনবো দর্শকদের ভাবানোর জন্য, দর্শকদের ভাবতে বলবো, সেটি হচ্ছে আজকের এই প্রেক্ষাপট, অর্থাৎ নির্বাচন, গণভোট আর চতুর্দিকে এক ধরনের সন্দেহের বাতাবরণ রয়েছে, সেটি নিয়ে আমরা প্রথমে বিশ্লেষণের গভীরে দেখো। বাংলাদেশ এখন নির্বাচনী আবহ বিরাজ করছে। বেশ কয়েকটি দলের পক্ষ থেকেই সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কিছু কিছু ভেতরে ভেতরে চূড়ান্ত তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, জুলাই আন্দোলনে যারা কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগী রাজনৈতিক দল প্রতিপক্ষ হলেও নির্বাচনের মাঠে তারা বিভিন্ন ভোটের আসন ভাগাভাগি বা জোট বা নানা ধরনের যে ভোটের অভ্যন্তরীণ সমীকরণ থাকে, সেই সমীকরণের জন্য নিজেদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই পাল্টা বৈঠক করতে শুরু করেছেন। বলা যায় চায়ের কাপে ঝড় উঠছে। 13তম জাতীয় নির্বাচনের দিনই আবার গুরুত্বপূর্ণ জুলাই সংসদের 4টি প্রশ্নে গণভোট মানেই একদিনে ভোটও হবে, আবার সংবিধান বদলের রাস্তাও খুলে যেতে পারে। আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে, এটি সকলেই জানি। এটা একটা দিক। আবার অন্য দিক হচ্ছে, আওয়ামী লীগকে সামনে রেখে রাজনীতির হিসাব নিকাশও কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। আওয়ামী লীগ বিরোধী শিবিরে বড় অংশই মনে করছে দলটা নিষিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু এই দলটির নেটওয়ার্ক তো সক্রিয় রয়েছে, আর ষড়যন্ত্র সেটি এখনো বিদ্যমান। তাই একদিকে ভোটের উত্তেজনা যেমন সামনে এগিয়ে আসছে, অন্যদিকে একটি ভয়ও কাজ করছে যে নির্বাচনের আগে কিংবা পরে আবার কোনো না নতুন ষড়যন্ত্র বাস্তবায়ন করে এই দলটি। অর্থাৎ 2024-এ যে মানুষগুলো সত্যিকারের নির্বাচনের জন্য লড়েছিলেন, তারা এবার কি দেখতে পাবেন, এটা কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন। পরমাশিস, তুমি কি বলবে? প্রথম ভাগের যে আলোচনা, সে ভাগের আলোচনা নিয়ে তুমি কি বলবে?
বৃষ্টি যদি রাস্তায় পড়ে, তুমি কি বৃষ্টি পড়বে বলে রাস্তায় বেরোবে না? তুমি সঙ্গে কি নেবে? ছাতা নেবে তো। তো যে রাজনৈতিক দলকে মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ এক কথায় ছুঁড়ে ফেলে দিয়েছে, এখন বাংলাদেশের সাধারণ মানুষের সামনে সবচেয়ে বড় উৎসব হচ্ছে গণতন্ত্র রক্ষা করার উৎসব। সেই উৎসব করতে গিয়ে যারা পরিচালনা করবে, সে দেশে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার রয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের কার্যকারিতা সেটা ওপেন করা হয়েছে কোর্ট মারফত, অনেক গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে রয়েছে। মানুষ কোনটাকে দেখবে? মানুষ তো আতঙ্কে আছে, ছিল। সে আতঙ্কের দিন থেকে জেগে ওঠার দিন হচ্ছে সেই গণতন্ত্রের উৎসব। তো সে আতঙ্ক আসুক না সামনে, বাংলাদেশের মানুষ সেটা মোকাবিলা করবে, সমস্যার তো কিছু নেই। কিন্তু গণতন্ত্রের উৎসব হবেই, মানুষ পথে নামবেই। কিন্তু তাদের সেই গণতন্ত্রের উৎসবে যারা বাধাদান করবে, যে আওয়ামী লীগ যদি করে, তারা যদি সফল হয়, তাহলে তখন বুঝতে হবে তাদেরও সমর্থনের লোক আছে। কিন্তু সবটাই তো ফলনে পরিচয়াতে, বৃক্ষ তোমার নাম কি, সময় সেটা বলে দেবে। বাংলাদেশের মানুষ কি চাইছে এই মুহূর্তে, সেটা সময় বলে দেবে, উৎসবের সময় বলে দেবে। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে বড় জিনিস অর্পণ করে দেওয়া, অর্পিত করে দেওয়া, সেটা হচ্ছে গণতন্ত্রের উৎসবটাকে তৈরি করে দেওয়া। অবশ্যই বাংলাদেশের ভোট আর বিতর্ক দুটি কিন্তু হাতে হাত ধরে চলেছে। আমরা যদি এই বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোর এক নজরে ওপর থেকে পরপর করে যদি ধাপে ধাপে নির্বাচনগুলোর কিছুটা প্রতিচ্ছবি দর্শকদের সামনে তুলে ধরি, তাহলে হবে যে দেখো, প্রথম স্বাধীন দেশে বাংলাদেশে ভোট হয়েছিল 1973 সালে। জাতীয় সংসদ নির্বাচনে 1973 সালে এই ভোটটি হয় 7ই মার্চে। আওয়ামী লীগ তখন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দল। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পেরেছো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ওই দেশটির জননেতা। সেই নির্বাচনটা ছিল সাধারণ অর্থে, এক অর্থে মুক্তিযুদ্ধ পরবর্তী একটা বৈধতা যাচাইয়ের ভোট। আওয়ামী লীগ প্রায় সবকটি আসনেই জয়লাভ করে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ওই সময় বলছিলেন যে ভোটটা ছিল উৎসবের মতো, অংশগ্রহণ বেশি, কিন্তু ক্ষমতায় থাকা দল প্রশাসনিক প্রভাব খাটিয়ে প্রতিদ্বন্দ্বিতাকে কার্যত একতরফা ভাবে করিয়ে নিয়েছে। সেখান থেকে মূলত শুরু হয় একদলীয় শাসনের দিকে একটি স্লাইড নেয়া, বাঁক নেয়া। এটা জনশ্রুতি রয়েছে ওই স্লাইড নেয়ার পরই যার ট্র্যাজেডিক পরিণতি হয় 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তুমি কিভাবে দেখছো? ওই তোমাকে বললাম, যেমন কর্ম তেমন ফল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবশ্যই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সে নেতৃত্ব তো শুধু আওয়ামী লীগের দলের লোকেরা দেয়নি, গোটা দেশবাসী দিয়েছিল। যখন ভোটদানের ক্ষেত্রে হচ্ছে এক পক্ষ নিয়ে অন্যকে আর সুযোগ না দিয়ে সব সমর্থনটা, সব আবেগটা এক পক্ষ নিয়েছে, তার ফল কি হয়েছে? ভেতরে মানুষ গুমড়েছে, শত্রুতা তৈরি হয়েছে। বঙ্গবন্ধুর মতন মানুষ, তাকে খুন হতে হয়। আমি এমন কাজ করব না যে আমার শত্রুতা জন্মাবে, এটা আমার নিজস্ব ছোট্ট মাথার বুদ্ধি। আমি এমন কাজ করব না যে আমার দিকে কেউ সামনে কথা বলতে না পারলেও পিছনে কথা বলবে। সেই পিছনে কথা বলার রাগটা একটা নৃশংস হত্যায় পরিণত হবে। হত্যাটা আমরা কেউ চাই না, অবশ্যই নিন্দনীয়, এবং দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু বিষয়টা হচ্ছে এটা সৃষ্টি হওয়া সমস্যা। আমরা নিজেরাই সেই সমস্যাটা আমরা সৃষ্টি করে ফেলি। পরবর্তীতে তো আমরা দেখেছি আওয়ামী লীগ ভোটে হেরেও গেছে। মানে আমরা যেটা বলি না, নিউটনের তৃতীয় এরকম তো কোনো ভাববার কোনো কারণ নেই যে বাংলাদেশের সব মানুষ আওয়ামী লীগ সমর্থিত। তাই যদি হতো, তাহলে বিএনপি কেন কি করে ক্ষমতায় এসেছিল? মানে কোনো একটি ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, সেটা যে কোনো ভাবেই হোক সেটি হয়েছে, এবং সেটি হয়তো বাংলাদেশের জাতির জন্য একটি লজ্জাজনক অধ্যায়ের সূচনা করেছিল 1975 সালে। ঠিক, কিন্তু বাস্তব যে ভিত্তি, সেই ভিত্তিটা কোন দিক থেকে তৈরি হয়েছিল তার যে বিশ্লেষণ, সেটি আন্তর্জাতিক গণমাধ্যম বা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বিভিন্ন সময় তুলে ধরেছেন। আমরা সেটি মাত্র কোট করলাম, আমাদের নিজস্ব কোনো মতামত নেই। এবার আসি, আমি শুরুতেই বললাম ভোট, বাংলাদেশে ভোট আর বিতর্ক দুটো বিষয় হাতে হাত ধরাধরি করে চলেছে। একদম প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তারা অনেক, আমরা তাত্ত্বিক আলোচনাই করছি। আপনারা যারা নিয়মিত আমাদের আলোচনা দেখেন তারা আজকের আলোচনা একটু অন্যরকম ফ্লেভার পাবেন। এবার আসি, প্রথমে তো বললাম বঙ্গবন্ধুর সময়কার ভোট, এবং এবার আসি সামরিক প্রভাব এবং নির্বাচন। এবং সামরিক প্রভাব এবং নির্বাচনের কথা এলেই 1979 সালে অর্থাৎ জিয়াউর রহমানের সময় ভোটের কথা আপনাদেরকে বলতেই হয়। দেখুন, 1979 সালের 18 ফেব্রুয়ারি সামরিক পটভূমি থেকে আসা জিয়াউর রহমান তখন রাষ্ট্র ক্ষমতায়। তার তৈরি দল বিএনপি এই নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা লাভ করে। এটা ছিল এক ধরনের কন্ট্রোল ডেমোক্রেসি। বহুদলীয় নির্বাচন হচ্ছে, বিরোধী দল আছে, কিন্তু পুরো প্রক্রিয়ার ওপর সামরিক শাসনের ছায়া খুব স্পষ্ট ছিল। সেটিও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এবং তুমুল সমালোচনার জন্ম দিয়েছিল। তুমি এটাকে কি বলবে পরমাশিস? আসলে কোনো বাংলা অভিধানে একটা কথা আছে, ফাঁক ফোকর। তারা হয়তো বুঝেছিলেন যে অনেক অংশে, অনেক ভাবে আওয়ামী লীগ দলটা, মানে আমি তাদের যদি দৃষ্টিতে
বলি, অনেকাংশে অনেক কিছু করে এই দলটা ক্ষমতায় এসেছে। সামরিক শাসনকে কাজে লাগিয়ে সেই ফাঁক ফোকরকে বন্ধ করার চেষ্টা করে নিজেরা ক্ষমতায় এসছে। এটা এপিঠ আর ওপিঠ। তুমি যখন ক্ষমতা দেখিয়েছো, আবেগটাকে পুরোপুরি কাজে লাগিয়েছো, নিজেদের কুক্ষিগত করে নিয়েছো পুরো বিষয়টাকে, তাহলে আমি যখন ক্ষমতায় এসছি আমি কেন করব? বিএনপি ক্ষমতায় আসলো, সেটাও মানুষ দেখলো। মানুষের রায় তো বড় আদালত, সেই মানুষই তো আবার বিএনপি কে ছুড়ে ফেলেছে। আবার আওয়ামী লীগ এসছে। আওয়ামী লীগ যখন চলে আসলো, যাকে বলা হয় গেড়ে বসা। না, এখানেই শেষ হয়ে যায়নি। বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বললে যে অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বঙ্গবন্ধুর শাসনামল কিংবা জিয়াউর রহমানের শাসনামল, তার বাইরেও একটি শাসনামল দেখেছে যা বাংলাদেশের মানুষের বুকের উপর জগত্তল পাথর হয়েছিল। বলছি এরশাদের সময়ের কথা। 1986 থেকে 1988 নির্বাচনের নামে কার্যত বৈধতা খোঁজার রাস্তা দেখেছিলেন এক সময়ে আলোচিত, চর্চিত স্বৈরশাসক হিসেবে পরিচিত হোসাইন মোহাম্মদ এরশাদের সময়। তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে পরে গড়েছেন জাতীয় পার্টি, আর সেই দলকে বৈধতা দিতে দুটো বড় নির্বাচনও অনুষ্ঠিত করেন। তৃতীয় সংসদ নির্বাচনটি হয় 1986 সালের 7 মে। এখানে বিএনপি অংশ নেয়নি। বহু অভিযোগ ছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনকে বলেছেন ট্র্যাজেডি ফর ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের জন্য এক ট্র্যাজেডি। চতুর্থ সংসদ নির্বাচন সেটি হয়েছিল 1988-র 3রা মার্চ। সেবারও ভোট বয়কট করেছিল বড় বড় রাজনৈতিক দলগুলো, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল। ফলাফল, এরশাদের দল জাতীয় পার্টির ঝুলিতে প্রায় পুরো সংসদ। অনেক গবেষকরাই দাবি করেছিলেন পুরোপুরি প্রহসন হিসেবে। এই দুই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভোট ইতিহাসে একটা স্পষ্ট বার্তা চলে যায়। সেটি হলো, নির্বাচন মানেই গণতন্ত্র নয়, বরং নির্বাচনকে ব্যবহার করেও কর্তৃত্ববাদ টিকিয়ে রাখা সম্ভব। এখানে বিষয়টা হচ্ছে যে নির্বাচনটা হতে হবে বাংলাদেশের মাটিতে। যে তুমি ইতিহাস তুলে ধরছো তাতে এটা একদম পরম্পরা বোঝা যাচ্ছে। যে মসনদে গিয়ে বসে বা মসনদে বসতে চায়, ভোট প্রক্রিয়াটা যদি তার হাতে কোনোভাবে থাকে, পুরো বিষয়টাকে ব্যাপকভাবে কাজে লাগিয়ে মসনদে গিয়ে বসা। তোমার পরিসংখ্যান অনুযায়ী যা বোঝা যাচ্ছে, সকলে ক্ষমতাকে, আবেগকে, সুযোগকে কাজে লাগিয়েছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়ার জন্য, এবং বারে বারে কিন্তু বাংলাদেশের মানুষ সেই জন্য সেই পট পরিবর্তনের সুযোগ পেয়েছে, যাকে যেমন ভাবে ইউজ করেছে। তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই ভোটদানের ব্যাপারটাতে একেবারে সেই বলে না নিখাত সোনা, তারা এতটা কি বলবো, তাদের অধিকার এতটাই লঙ্ঘিত হয়েছে। রাজনৈতিক লোকেরাও তো সেদেশের নাগরিক, তারা নিজেরাও বোঝে। কেউ সেই জন্য কোনো দল কোনো সময় বয়কট করেছে, তারা বুঝছে যেটা ঠিক হচ্ছে না। তুমি খেয়াল এটা করে প্রহসন, দেখবে, এখানে আর যাওয়ার দরকার নেই। তুমি খেয়াল করে দেখবে, আমি মাঝে মাঝেই বলি যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন খুব কম সংখ্যক রাজনৈতিক দলের নেতা এবং নেত্রী। ভোটের ফলাফল আমরা 90-এর আগ পর্যন্ত যে ফলাফলের চিত্র তুলে ধরলাম সেখান থেকে পরিষ্কার। এবং এই ভোটিং ব্যবস্থার জন্যই বাংলাদেশের অত্যন্ত সাধারণ মানুষ, যাদের বড় কোনো আকাঙ্ক্ষা নেই, লম্বা লাইনে দাঁড়িয়ে তারা ভোট, গণতান্ত্রিক চর্চা করবেন উৎসবের মধ্য দিয়ে, সেটাই তাদের মূল আকাঙ্ক্ষা ছিল। এবং বারবারই রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে প্রহসনের নির্বাচন করেছেন। এবার আসি, দেখো আমরা তো 1973 সাল থেকে একেবারেই 90-এর আগ পর্যন্ত বললাম, কিন্তু এরপর কিছুটা গণতন্ত্রের সুবাতাস কিন্তু বাংলাদেশের মানুষ নিতে শুরু করেছিল। অর্থাৎ 1991-এর গণতন্ত্রে ফেরা একটি রাস্তা তৈরি হয়। 1990 সালে গণ অভ্যুত্থানে এরশাদ পতনের পর বাংলাদেশে সেই পরিবেশ তৈরি হয়। অর্থাৎ 1991-এর 27শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এটা হয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। ব্যাপক জনচাপ, আন্দোলন আর আন্তর্জাতিক নজরদারির কারণে এই ভোটকে তুলনামূলকভাবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলেই মনে করা হয়। সেবার বিএনপি ক্ষমতায় আসে, পার্লামেন্টারি সিস্টেমে ফেরার সিদ্ধান্ত হয়। বাংলাদেশের অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলেন, বাংলাদেশের সবচেয়ে টার্নিং পয়েন্ট নির্বাচন যদি একটা বেছে নিতে হয় তাহলে অবশ্যই সেটি 1991 সালের এই নির্বাচনটি। তুমি কি বলবে? দেখো, মানুষ সহ্য করতে 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 গিয়ে একটা জায়গায় বিস্ফোরিত হয়। তো আবেগ, আদর্শ, দেশ স্বাধীন হওয়া, এটাকে কাজে লাগিয়ে একটা দল নিজেদের সমর্থন আদায় করলো। 75-এ একটা বড় দুর্ঘটনা দেখলাম, বিভৎসতা দেখলাম, নারকীয় হত্যাকাণ্ড হলো। কেন নারকীয় হত্যাকাণ্ড হলো? আমার একটা কার্যকারিতা, একটা শত্রুতা জন্ম হলো। তারা ঠিক করেনি, অবশ্যই ঠিক করেনি। তারপরে সকলেই ক্ষমতাকে কাজে লাগিয়ে নির্বাচনকে করেছে, ক্ষমতার কেন্দ্রে গেছে। কিন্তু একটা সময় গিয়ে মানুষ তো একবার ভালো কিছু পাওয়ার আশা করে বা
হওয়ায় একটা হয়ে যায়, মানে প্রকৃতিগতভাবে হয়ে যায়, সিস্টেমে হয়ে যায়। বাংলাদেশের মানুষ তো প্রথম থেকেই সচেতন, কেননা যে দেশের মানুষ একটা ভাষার জন্য দেশ স্বাধীন করতে পারে, সবাই সবটা অবজার্ভ করেছে। সেই কারণেই বিএনপি ক্ষমতায় এসছে, তত্ত্বাবধায়ক সরকারের ইয়েতে ভোট হয়েছে, আন্তর্জাতিক চাপ ছিল, একটা পরিলক্ষিত হয়েছে পরিস্থিতি। বিএনপির অবশ্যই সমর্থন ছিল সাধারণ মানুষের সেই রাজনৈতিক দলের প্রতি, সেই পরিস্থিতিটা হয়েছে। সবসময় যে খারাপ হবে এমন তো কোনো কারণ নেই, না, কিন্তু খারাপের এই পরেও একটা এই ভালো এই আছে। ভালোটি কিন্তু বিএনপি ধরে রাখতে পারেনি। তুমি যে কথাটা বলছিলে, তোমার কথা ধরেই বলছি, বাংলাদেশের রাজনীতিকরা যখন ক্ষমতায় আসছেন তখন তারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভাবছেন না, ভাবছে তার না, তারা কথা, তার নিজেদের দলের কথা ভাবছে। নিজেদের একদমই। সেই রেশেই তো বিএনপিও একই কাজ করেছে, এবং বিএনপিকেও চলে যেতে হয়েছে। পরে কারা আসলো? পরে আওয়ামী লীগ, আবার আওয়ামী একদম, লীগকে চলে যেতে হলো। একদম। এরপর কি হলো? এরপর আমরা যদি দেখি, আবার আবার ১৯৯৬ সালের ৬ষ্ঠ জাতীয় নির্বাচন, অর্থাৎ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনটি কেমন ছিল? বিএনপি তখন ক্ষমতায়। বিরোধীরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমুল হট্টগোল এবং রাস্তা জুড়ে আন্দোলন শুরু করে। আর সেই দাবি বিএনপি তখন উপেক্ষা করে। আর সব রাজনৈতিক দলগুলো এই নির্বাচনটি বয়কট করে, এবং সেই নির্বাচন বয়কটের মধ্য দিয়েই বিএনপি সরকার ভোট পরিচালনা করে, এবং ভোট পড়ে মাত্র ২০ থেকে ২১% মতো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মিডিয়ার চোখে ছিল সেটিও একটি প্রহসনমূলক নির্বাচন, যা ছিল খুব স্বল্প সময়ের সংসদ। আবার ফিরে আসা যাক ১২ই জুন ১৯৯৬, সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। আর সেই নির্বাচনটি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবার অংশ নেয় সব রাজনৈতিক দল, অর্থাৎ সব বড় রাজনৈতিক দল। আর এই নির্বাচনটিকে অন্য নির্বাচনগুলো থেকে আলাদা করে, কারণ প্রত্যেক রাজনৈতিক দলগুলোই এই নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে। অনেক বিশ্লেষক এটাকে বাংলাদেশের অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন হিসেবেই আখ্যা দিয়েছিলেন। এবার আসবো ২০০১ এবং ২০০৮ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তুলনামূলক ভালো আরো দুটো ভোট ব্যবস্থা নিয়ে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, যেটি ২০০১ সালে ১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল। জামায়াত বিএনপি জোট ২/৩ কাছাকাছি সংখ্যাগরিষ্ঠতা পায়। আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং কার্টার সেন্টার সহ অনেকেই এই ভোটকে মূলত ফ্রি অ্যান্ড ফেয়ার আখ্যা দেন। এবার বলবো নবম জাতীয় সংসদ নির্বাচন, যা অনুষ্ঠিত হয়েছিল ২৯শে ডিসেম্বর ২০০৮ সালে। ২ বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন গ্র্যান্ড অ্যালায়েন্স ঝড় তুলে যেতে ভোটার উপস্থিতি ছিল ৮৭%, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, তালিকায় ভুতরে নাম বাদ দেয়া, নতুন ছবি সহ আইডি কার্ড সব মিলিয়ে এই ভোট ছিল অনেক বেশি টেকনিক্যালি সুষ্ঠু। আর এই ৪-৫টা নির্বাচন ১৯৯১, জুন ৯৬, ২০০১, ২০০৮ এ কটা নির্বাচন নিয়েই বাংলাদেশের বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিদ্বন্দ্বিতামূলক, তুলনামূলকভাবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলতে যা বোঝায়, এই প্রত্যেকটি নির্বাচনে সেই অনুষঙ্গগুলো বর্তমান ছিল। এবার বলবো ২০১৪, ২০১৮ এবং অবশ্যই ২০২৪-এর জাতীয় নির্বাচন নিয়ে। কিন্তু তার আগে প্রতিদিনকার মতো আপনাদেরকে আমি যেভাবে অনুরোধ করি, আজকেও একই রকম ভাবে অনুরোধ করব, এই ভিডিওর কোন অংশ বা পুরো ভিডিওই আপনারা সহমত কিনা কিংবা ভিন্নমত রয়েছেন কিনা সেটি আপনারা মন্তব্যের কলামে লিখে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন এলে অবশ্যই পুরনো 10টি ভিডিও কিংবা 1 থেকে 2 বছর আগের ভিডিও দেখে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমি এবং পরমাশিস, আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি। আমাদের পুরো কন্টেন্ট প্ল্যান করি আমরা দুই দেশের সাধারণ জনগণকে সামনে রেখে। আমাদের রাজনৈতিক মত পথ সবই এক, এই দুই দেশে মানুষের সঙ্গে সুসম্পর্ক প্রতিস্থাপন। তাহলে এখন আমরা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে নির্বাচন নিয়ে বিশ্লেষণ শুরু করব। তার আগে পরমাশিস, তোমাকে একটা কথা বলবো। তুমি এই জাতীয় নির্বাচন গুলো সমস্ত তথ্য শুনলে, এবং ২০১৪, ২০১৮, ২০২৪ নির্বাচনের ব্যাখ্যাও, আমি তথ্যমূলক ব্যাখ্যাও দেব। তোমার কি মনে হচ্ছে, তুমি এই যে পুরো, তুমি নিশ্চয়ই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন নিয়ে আগে জানো, কিন্তু তবুও এই যে ধারাবাহিক নির্বাচনের ক্রমবিন্যাসের তথ্য তোমার সামনে, তোমার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হলো, দর্শকরা কি ভাবতে পারেন বা তুমি কি ভাবছো সেটা একটু যদি তুল্যমূল্য বিচার করো খুব সংক্ষেপে। তথ্য দিয়ে পরিসংখ্যান দিলে তাতে কিন্তু দেখা যাচ্ছে কোন দলই কিন্তু ৫ থেকে ৭ বছরের বেশি টেকেনি, শুধু কিন্তু পরিবর্তন হয়েছে। নির্বাচনকে প্রত্যেকের হিস্ট্রিতে বোঝা যাচ্ছে, নির্বাচনী তৈরি পার হওয়ার জন্য ক্রমান্বয়ে কেউ না কেউ তাকে কাজে লাগিয়েছে বিভিন্ন ভাবে, কখনো আবেগ, কখনো সেনাবল বা কোনো কৌশল। সবাই ক্ষমতা এসেছে, ক্ষমতা তারা চলেও গেছে।
আর রাজনৈতিক দলগুলোর যে চরিত্র, বা আমি এটা দোষারোপ করছি না, যেটা মানে অনুধাবন করছি, যা ইতিহাস যা বলছে, বাংলাদেশের রাজনীতিকরা অবশ্যই দায়িত্বশীল, তাদের নিজেদের স্বার্থের দিকে বেশি দায়িত্বশীল যতটা না জনগণের প্রতি তারা দায়িত্বশীল। সেই কারণেই তারা কিন্তু যে একটা নির্দিষ্ট সীমা পেরিয়ে তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারেননি। আর বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত সচেতন, বারংবারই কিন্তু পরিবর্তন করিয়েছে। সবশেষ যেটা দেখলাম যে 15 বছর যারা ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এখনো সাবধানতার কথা বলবো এই কারণে যে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার কথা ভেবে দলটা করুন, ক্ষমতায় থেকে তেমন নিপুণভাবে কাজ করুন মানুষের জন্য। একদমই কেউ কিন্তু টানা থাকতে পারেনি, যারা টানা থেকেছে তারা তার ফলটা কি দেখলো 2024। একদমই আমি শেষ করব, মানে আমি একেবারে শেষে বলবো যে আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাংলাদেশের মানুষ বারবার কেন প্রত্যাখ্যান বা তারা প্রত্যাঘাত পাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যাদের আর বড় কোনো, তারা তো কেউ চাঁদে যেতে চান না, তারা চান যে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং তাদের ইচ্ছে যে রাজনৈতিক দল বা যাদের জনপ্রতিনিধি, তাদের পরিচিত পছন্দের রাজনৈতিক দলকে তারা ভোটে, যে দলকে যারা বেশি সংখ্যক মানুষ ভোট দেবেন তারাই ক্ষমতায় ফিরবেন এবং ক্ষমতা একটা সময় পর্যন্ত সেই ভোট হবে 5 বছর, এবং তারপর যদি জনগণ পরিবর্তন চান তাহলে জনগণের হাতেই সেই ক্ষমতা থাকবে। কিন্তু সেই ক্ষমতা জনগণের হাত থেকে বারবারই কেন কেড়ে নেওয়া হয় সেটি একদম শেষ মুহূর্তে বা একেবারে শেষ করার সময় আমি আমার নিজের ছোট্ট একটা বিশ্লেষণ বলবো। কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ বিষয়ে, আমি জানি প্রিয় দর্শক অনেকেই এই যে সেগমেন্ট 2014 থেকে 2024 এই সময়টি মূলত ভোটের নামে যে প্রহসন হয়েছে সেটি শুনতে চাইছেন আমাদের দর্শকরা। 2011 সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নতুন এক সংকটে হাবুডুবু খেতে শুরু করে। 10ম জাতীয় সংসদ নির্বাচন, যা অনুষ্ঠিত হয় 2014 সালের 5 জানুয়ারি। বিএনপি, জামায়াত সহ বড় বিরোধী দলগুলো ভোট বয়কট করে। 300 আসনের মধ্যে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। আন্তর্জাতিক মিডিয়া যাকে ওয়ান সাইডেড ইলেকশন বলে আখ্যায়িত দিয়েছিল। সহিংসতা আর সংখ্যালঘুদের ওপর হামলার খবরও উঠে আসে সেই নির্বাচনে। আওয়ামী লীগের সামনে বড়সড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায়। একই রকম ভাবে 30শে ডিসেম্বর 2018 11তম জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি সেবার ভোটে এলেও অভিযোগ করে ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখা হয়, ভোটারদের কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয় না। বিরোধী প্রার্থীদের ওপর হামলা, গুম, খুন ইত্যাদি মানবাধিকার বিরোধী অপরাধে শাসক দল। হিউম্যান রাইটস ওয়াচ এবং নানা রিপোর্ট বলছিল ব্যাপক ভোট কারচুপি, ভয়ভীতি আর সহিংসতার রেকর্ড ছাপিয়ে গিয়েছিল সেই নির্বাচন। 2024-এর 7 জানুয়ারি 12তম জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি আবারও তত্ত্বাবধায়ক সরকারের দাবি সামনে এনে ভোট বয়কট করে। আন্তর্জাতিক অনেক গণমাধ্যম রিপোর্ট করেছিল যে বাংলাদেশে নির্বাচনী ইতিহাসে ভোট বয়কট, ব্যান আর ব্লাডশেড যেন নতুন একটা নরমালে পরিণত হয়েছিল এই নির্বাচনে। এই 12টা নির্বাচনের যে লম্বা তালিকা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই তালিকার যদি ছোট্ট করে একটু সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরি, তাহলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অল্প কয়েকটা নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য আর বেশিরভাগই নানা মাত্রায় ছিল প্রশ্নবিদ্ধ। বিষয়টা তো বললামই প্রথমে যে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় আসার জন্য প্রথম থেকে কেউ না কেউ কোনো না কোনো ভাবে নির্বাচনকে প্রভাবিত করেছে। তত্ত্বাবধায়ক সরকার যারা একবার ক্ষমতায় আসলো, শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারকে তারা বাতিল করলো। কেন বাতিল করলো? জুডিশিয়ারি সিস্টেম যদি অ্যাডমিনিস্ট্রেটর হাতে চলে যায় তাহলে ফল কি হয়? অ্যাডমিনিস্ট্রেটর তো জুডিশিয়ারি না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো আর বিচার করতে পারে না, সে তো জুডিশিয়ারি না। কিন্তু জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে নির্বাচন যদি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, সে তো যার সরকারে থাকবে সে তার পক্ষপাত করবেই। সেই পক্ষপাতের ফল কি হয়েছে? মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে, ভোট চুরি হয়েছে, ভোটকে বিভিন্ন সময় প্রহসন বলেছে বাংলাদেশের মানুষ, বলেছে বাংলাদেশের গণমাধ্যম, বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, বলছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে। সবও যদি মিথ্যে হয়, পুরো বিষয়টা তো বাংলাদেশের মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে। সে জনতার আদালতে কি হয়েছে 2024-এর 5ই আগস্ট। তারপরে যখন নতুন করে নির্বাচনের গণতন্ত্রের উৎসব সামনে আনা হচ্ছে, তো এই ইতিহাস, এই পরিসংখ্যান, এই বিশ্লেষণ শুধু তো আমরা করছি না, বাংলাদেশের মানুষের মননে, দৃষ্টিতে
কানে শোনায়, সবটাই তারা দেখেছে, জানে, তারা জানে কি করতে হয়। পরমাশিস, আজকের এমনি ভিডিওটি তথ্যগত উপাত্তগত বিষয়ে অনেকটা বড় হয়ে যাচ্ছে। দর্শক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে আমরা বিভিন্ন জার্নাল ঘেটে, বিভিন্ন ধরনের তথ্য আধার ঘেটে, বিভিন্ন সংবাদপত্র ঘেটে, গবেষণা ঘেটে আমরা এই যে সাল, তারিখ বা নির্বাচনের যে নির্ঘণ্ট, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে তথ্যগত যদি ত্রুটি কোথাও থেকে থাকে সাল বলার ক্ষেত্রে বা নির্বাচনের সময় বলার ক্ষেত্রে, সেইটা কিন্তু আমরা আগেই ক্ষমা চেয়ে নিলাম যে এটা কিন্তু আমরা আমাদের নিজস্ব কোনো বক্তব্য আমরা বলিনি। বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে যেখান থেকে তথ্য পাওয়া যায় সেখান থেকে আমরা এই তথ্য নিয়ে এই সংকলনটা তৈরি করেছি। এখন প্রশ্ন এসে গেছে পরমাশিস, সেটি হচ্ছে যে এই বাংলাদেশে পরপর 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে যারা ভোটার বা গত বছর যারা ভোটার হয়েছেন বা এতে তার আগে আজকে থেকে 15 বছর যারা ভোটার হয়েছেন, তারা হয়তো আগের নির্বাচনগুলো দেখেননি, কিন্তু তারা আগের নির্বাচন সম্পর্কে তাদের অভিভাবকদের কাছ থেকে শুনেছেন, ওয়াকিবহাল। কিন্তু তাদের কাছে এখন নতুন বাংলাদেশ, তাদের কাছে এখন ভোট দেওয়ার নতুন একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং অবশ্যই 2024-এর 5 আগস্ট সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন হয়েছে। মানুষ বুক চিতিয়ে রক্ত দিয়ে একটি অবাধ, নিরপেক্ষ, সব দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, এটি বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা। তাহলে কি দাঁড়ালো? 2024 সালে শুধু একটা ভোটের তারিখ নিয়ে কিন্তু লড়াই হয়নি। বাংলাদেশের মানুষ লড়েছেন কি ধরনের নির্বাচন চাই সেই প্রশ্ন নিয়ে, যেটা আমি বারবার বলছি। রাস্তায় আন্দোলন, আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল, ভারতের তৎকালীন মিত্র সরকার অর্থাৎ হাসিনা সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে জুলাই আন্দোলনের ঘোষণা, সব মিলিয়ে বাংলাদেশ একটা নির্বাচনী সিস্টেম চেঞ্জের মোড়ে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এখন সামনে জাতীয় সংসদ নির্বাচন, আর একই দিনে জুলাই সনদের 4 দফার গণভোট। যদি এসব বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের নির্বাচন ইতিহাসে একটা নতুন অধ্যায় রচনা করবে। কিন্তু এর মধ্যেও সমস্যা আছে, কারণ বাংলাদেশের ইতিহাস বারবার শিখিয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন পক্ষ যখনই নির্বাচন নিয়ন্ত্রণের সুযোগ পেয়েছে, নির্বাচনকে তখনই গণতন্ত্রের উৎসব কম বরং ক্ষমতা পাকাপাকি করার টুল হিসেবে বানাতে চেয়েছেন। আর এখানেই কিন্তু মূল সংকট। বাংলাদেশের মানুষ নির্বাচন চান, শুধু তারিখ ঠাসা ক্যালেন্ডার নন, চান অর্থপূর্ণ ভোট। 1973 থেকে 2024 এই 50 বছরের বেশি সময়ের মধ্যে বাংলাদেশ বহুবার ভোট দিয়েছে, কিন্তু খুব কম বারই নির্বাচনের পরের সকালে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন ভোটাররা কিংবা যারা ভোট দিতে পারেননি। এবারে 13তম জাতীয় সংসদ নির্বাচন আর জুলাই সনদের গণভোট সত্যি যদি জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়, তাহলে হয়তো সবাই প্রথমবারই বলতে পারবেন এটা শুধু নির্বাচনের বাংলাদেশ না, বরং এটা সত্যি সত্যি বাংলাদেশের নির্বাচন। আর যদি আবারও বয়কট, ব্যান, ব্লাডশেড এর মতো পুরনো ছকি রিপিট হয়, তাহলে 2024-এর সেই রক্তাক্ত বছরটাকে ইতিহাস একদিন হয়তো লিখবে বাংলাদেশের মানুষ লড়েছিলেন, কিন্তু নেতৃত্ব ওই লড়াইয়ের মর্যাদাই দিতে পারেননি। এই প্রশ্নের উত্তর মিলবে ভোটের দিন, কিন্তু প্রস্তুতি নিতে হবে আজ থেকেই, নাগরিক, রাজনৈতিক দল এবং রাষ্ট্র, 3 পক্ষকেই। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আমার বিশ্বাস সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই আলোচনা একটু গভীর, তাত্ত্বিক এবং বিশ্লেষণমূলক, তথ্যমূলক হলো। আপনাদের অনেকটা সময়ই আমরা ব্যয় করেছি। আমরা আশা রাখবো পুরো ভিডিও জুড়েই আমাদের সঙ্গে আপনারা থেকেছেন, এবং এই ভিডিওর মূল্যায়নে আপনারা শেষ মুহূর্তে আপনাদের মন্তব্য অবশ্যই মন্তব্যের কলামে লিখে জানাবেন। পরমাশিস, তোমাকেও অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞ যে তুমিও এত সময় জুড়ে দর্শকদের তোমার মূল্যবান মন্তব্য বিশ্লেষণ তুমি দিয়েছো। তাহলে প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।